সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা ভালো আছেন। নিউ ইয়র্কে ঘনিয়ে আসছে শীতল আবহাওয়া এবং বরফ পড়বে যে কোনো সময় রবিবার রাত থেকে, কাজেই সতর্ক থাকবেন। এটি হিস্টোরিক্যাল, অনেক জায়গায় বলা হচ্ছে 12 থেকে 17 ইঞ্চি নিউ ইয়র্ক স্টেটে। সো ক্ষেত্রভেদে কম বেশি হতে পারে, বাট সাবধানে থাকবেন। সো আজকের অনুষ্ঠানটি গুরুত্বপূর্ণ অন্য কয়েকটি কারণে। একটি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন উনি চান মর্টগেজকে কমিয়ে আনতে। কিভাবে সেটি প্রথম অংশে থাকবে, দ্বিতীয় অংশে থাকবে ইমিগ্রেশন, এবং সেটি 3টি অংশে ভাগ করা। একটি হচ্ছে 75টি দেশ যেটি আছে তাদের উপরে এখন তো বলবৎ হয়ে গেল ইমিগ্রেন্ট ভিসার যে স্থগিতাদেশ অনির্দিষ্টকালের জন্য, এখন কি হবে সেটার একটু আপডেট আছে, সেটা দিব। এছাড়া সিটিজেনশিপ পরীক্ষা কোনো রকম কথাবার্তা ছাড়াই বেশ কিছু প্রশ্ন করা হচ্ছে, এবং আমি নিজে 3 থেকে 4 জনের সাথে কথা বলার পরে বুঝতে পারলাম যেটা একটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেটি আপনাদের কাছে তুলে ধরবো, এবং স্পন্সর যারা করছেন ইমিগ্রেন্টদের বা করেছেন ইতিমধ্যে, তাদের প্রতি একটি নতুন অধ্যাদেশ এসেছে, সেটি আমি তুলে ধরবো। সেটি আসলে 1996 সালের পুরনো হলে গত বছর তারা সেটি পরিবর্তন করেছিলেন, এবং এখন থেকে এটা বলবৎ হবে। এটি জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজে এটি ইটস গোইং টু বি ভেরি রিস্কি। সো চলুন তাহলে শুরু করি। আজকের প্রোগ্রামের এই অংশে, ইন দিস সেকশন অফ দ্য প্রোগ্রাম, আমি কভার করব প্রেসিডেন্ট ট্রাম্প তার প্ল্যানটা কি মর্টগেজ লোয়ার, কমিয়ে আনার ক্ষেত্রে কিভাবে উনি করছেন। উনি বলছেন এটি করবেন উনি ফ্যানি মে এবং ফ্রেডি ম্যাকের মাধ্যমে। সো যেটি আপনারা দেখছেন অন স্ক্রিনে। সো হাউ ইট ওয়ার্কস, কিভাবে এটি কাজ করে। ওকে, সাধারণভাবে যখন কোনো জিনিসের ডিম্যান্ড বেশি থাকে, ওকে, তখন তার চাহিদা তৈরি হয়। সো ইফ দ্যার ইজ মোর ডিম্যান্ড, মর্টগেজ বন্ডস, তাহলে কি হবে, তার প্রাইসটি বেড়ে যাবে। যে কোনো জিনিসের চাহিদা থাকলে তার দ্রব্যমূল্য বেড়ে যায়। সো দ্য প্রাইস অফ দ্য মর্টগেজ উপরের দিকে যাবে, বেড়ে যাবে। ফলশ্রুতিতে ইন্টারেস্ট রেট কমে আসবে, রেজাল্টিং ইন লোয়ার মর্টগেজ ইন্টারেস্ট রেট, যার ফলশ্রুতিতে আমরা দেখব মর্টগেজ রেটের যে ইন্টারেস্টটি আছে সেটি কমে আসবে। অ্যান্ড প্রেসিডেন্ট ট্রাম্প আদেশ দিয়েছেন ফ্যানি মে এবং ফ্রেডি ম্যাককে, যাতে করে তারা $200 বিলিয়ন সমমূল্য মানের মর্টগেজ বন্ড ক্রয় করে, উইচ উইল ইনক্রিজ দ্য ডিম্যান্ড, যার ফলে এটি ডিম্যান্ডটি বেড়ে যাবে। সো দ্য অ্যাভারেজ ইন্টারেস্ট রেট যেটি আছে মর্টগেজ, ওকে, যেটি আপনারা দেখছেন মর্টগেজের এখন যেটা আছে অ্যাভারেজ ইন্টারেস্ট রেট, মর্টগেজ রেট যেটি এখন আছে সেটা হচ্ছে 6%, 6%। অ্যান্ড আমি আপনার যদি আই ওয়ান্ট টু শো ইউ আরেকটি জিনিস কিছুক্ষণের মধ্যে দেখাবো, সেটা হচ্ছে 30 ইয়ার ফিক্সড মর্টগেজ যেটি আছে গত 5 বছরের, আমরা যদি দেখি অন স্ক্রিনে, এটি যখন আপনারা যেটি অন স্ক্রিনে দেখছেন, এটি সর্বোচ্চ পর্যায়ে গিয়েছিল 8%, 8%। দিস ইজ অফিসিয়ালি, আনঅফিসিয়ালি অনেকে 9%, 10%, 11% নিয়েছেন। কেন নিয়েছেন, কীভাবে হয়েছে, আপনারা ভালো বলতে পারবেন। বাট এটিতে আপনারা ম্যানিপুলেটেড হয়েছেন অনেকজন। শঙ্কর সরকার দেখছেন, ধন্যবাদ। কমরুন খান, ধন্যবাদ আপনাকেও। ওকে, নাও এটি সর্বোচ্চ 8% চলে গিয়েছিল, এবং গত 2 বছর ধরে সময় ধরে এটি কিন্তু নিচের দিকে ক্রমাগত নেমে আসছে। হাউএভার এটি কিন্তু 6 থেকে 7% মধ্যে স্টাক হয়ে গেছে গত 2 বছরে, আটকে গেছে সেখানে। সো পারহ্যাপস, সম্ভবত এই যে অধ্যাদেশটি আছে, এই যে অর্ডারটি আছে বাই প্রেসিডেন্ট ট্রাম্প, ফাইনালি এই রেটকে মিনিংফুলি, তাৎপর্যপূর্ণভাবে 6%-এর নিচে নামিয়ে নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। ওকে, সো আপনারা হয়তো অনেকেই হেডলাইন দেখেছেন একটি, অথবা অনেকে দেখেননি, যে হাউ ফ্যানি মে অ্যান্ড ফ্রেডি ম্যাক মর্টগেজ রেটটিকে কিভাবে নামিয়ে আনতে পারে, কমিয়ে আনতে পারে। নাও আই ওয়ান্ট টু এক্সপ্লেইন দিস, আমি এটি ব্যাখ্যা করার প্রয়োজন আছে, দিস সিচুয়েশন ইন মোর ডিটেলস। কেন? হিয়ার ইজ হোয়াট প্রেসিডেন্ট ট্রাম্প রোট তার ট্রুথ সোশ্যালে। কবে লিখেছেন সেটি? জানুয়ারি 8 তারিখে। ওকে, উনি বলছেন, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যখন আমার প্রথম টার্মে, নট টু সেল ফ্যানি মে অ্যান্ড ফ্রেডি ম্যাক। ওনার প্রথম টার্মে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন এটি বিক্রয় না করার। উনি আরও বলছেন যে ইট ইজ ট্রুলি গ্রেট ডিসিশন, খুব ভালো একটি সিদ্ধান্ত ছিল, এবং যখন তাকে তার অ্যাডভাইজাররা বলেছিলেন যে সেল করে দাও, সো উনি বলছেন এগেনস্ট দ্য অ্যাডভাইস অফ মাই এক্সপার্টস, দ্যাটস হিজ ওয়ার্ড। ওকে, নাও
এখন উনি বলছেন ইট ইজ ওয়ার্থ মেনি টাইমস দ্য অ্যামাউন্ট ইন অ্যাবসোলুট ফরচুন, এটির মূল্যমান এখন অনেক গুণ, বহু গুণ বেড়ে গিয়েছে। এবং রাইট নাও সেই কারণে ফ্যানি মে এবং ফ্রেডি ম্যাকের কাছে $200 বিলিয়ন সমপরিমাণ অর্থ আছে, ক্যাশ। দিস ইজ হিজ ওয়ার্ড, রাইট? বিকজ অফ দিস, এই কারণে আমি তাদেরকে অধ্যাদেশ দিয়েছি, আদেশ দিয়েছি যে আমার রিপ্রেজেন্টেটিভ যারা আছে, আমার রিপ্রেজেন্টেটিভ হয়ে তোমরা $200 বিলিয়ন সমপরিমাণ মর্টগেজ বন্ড ক্রয় করে নাও। এর কারণে দিস উইল ড্রাইভ মর্টগেজ রেটস ডাউন, এটির কারণে মর্টগেজ রেট কমে আসবে, মান্থলি পেমেন্টও কমে আসবে তার ফলশ্রুতিতে, কারণ ইন্টারেস্ট রেট কম থাকলে আপনার পেমেন্টও কম হবে, এবং যার ফলশ্রুতিতে আপনি যখন একটি বাড়ি কিনবেন এটি ওন করা এবং মেনটেন করার যে অ্যাফোর্ডেবিলিটি আছে সেটি আপনার নাগালের মধ্যে থাকবে। নাও এ ভেরি গুড কোয়েশ্চেন যেটি আছে, খুব ভালো একটি প্রশ্ন হতে পারে, আচ্ছা এই ফ্যানি মে আর এই ফ্রেডি ম্যাক এরা কারা? হু আর দিস পিপল? সো লেটস জাস্ট স্টার্ট ফ্রম দ্য বিগিনিং, শুরু থেকেই শুরু করা উচিত এই জিনিসটাতে, যার ফলে আপনারা ফুল পিকচারটি বুঝতে পারবেন হোয়াটস গোয়িং অন হিয়ার। Fannie Mae and Freddie Mac are just known as a government, এদেরকে জানা হয়ে থাকে, এরা পরিচিত as a government sponsored enterprise or GSE. Okay, so that's not bank, এটা কিন্তু কোনো ব্যাংক না, তারা সরাসরি কোনো অর্থ লগ্নি দেয় না, দে ডু নট ডাইরেক্টলি ল্যান্ড মানি টু হোম বায়ার্স। আপনি যদি হোম বায়ার থাকেন সরাসরি তাদের কাছ থেকে আপনি কোনো অর্থ লগ্নি করতে পারবেন না। ইনস্টেড তার পরিবর্তে তারা কি করে, তারা একটি অবস্থানে বসে থাকে, দে সিট ইন দ্য মিডল, যেখানে অফ দ্য হাউজিং ফাইন্যান্স সিস্টেমের মাঝামাঝি অবস্থানে তারা বসে থাকে। এবং এটি একটু ব্যাখ্যা করার দরকার আছে হাউ ইট ওয়ার্কস। যখন আপনি কোনো ব্যাংকের কাছে যান মর্টগেজ নিতে, আপনি বাড়ির জন্য লগ্নি নেবেন, আমরা একটা এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে পারি ওয়েলস ফার্গোকে, ইন দিস এক্সাম্পল। সো লেটস সে আপনি ওয়েলস ফার্গোর কাছে গিয়েছেন এবং তাদের কাছ থেকে আপনি 30 বছরের ফিক্স একটি মর্টগেজ লোন নিয়েছেন বাড়ি ক্রয় করার জন্য। ওয়েলস ফার্গো কোনো দিনই চাবে না, কখনোই চাবে না, কোনো ব্যাংকে চাবে না এই 30 ইয়ার লোনটি ধরে রাখতে, 30 বছর ধরে বসে থাকতে। সো হোয়াট দে আর গোনা ডু, তারা কি করে, ওয়েলস ফার্গো এটিকে সেল করে দেয়, এই লোনটিকে সম্পূর্ণকে সেল করে দেয় ফ্যানি মে এবং ফ্রেডি ম্যাকের মতো প্রতিষ্ঠানের কাছে অথবা তাদের কাছে। অ্যান্ড এই লোনগুলি, দিজ লোনস, যত ব্যক্তি আছেন, ব্যক্তিবর্গ যারা আছেন, সমস্ত অনেকেই লোন নিয়েছেন, তাদের সমস্ত লোন একত্রিত করা হয় এবং তাদেরকে একটা বান্ডেল করা হয় টুগেদার ইনটু এ মর্টগেজ ব্যাক সিকিউরিটিজ, অন্য ভাষায় বলা হয় MBS, অনেকবার শুনে থাকবেন হয়তো। এবং এটিকে বিক্রয় করে দেওয়া হয় ইনভেস্টরদের কাছে, আপনি যে কোনো ইনভেস্টর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আপনি ক্রয় করতে পারেন। অ্যান্ড দিস হোল প্রসেস, এই পুরো প্রসেসটি করা হয়ে থাকে এইটিকে, যার কারণে এটির মাধ্যমে লিকুইডিটি অর্থের তারল্য দেওয়া হয় লেন্ডারকে, অর্থাৎ এই প্রসেসের মাধ্যমে ব্যাংকের কাছে অর্থটা সহজলভ্য থাকে আপনাকে লোন দেওয়ার জন্য। দিস ইজ নাম্বার ওয়ান, লিকুইডিটি টু দ্য লেন্ডার্স, স্টেবিলিটি টু মর্টগেজ মার্কেটের স্থিতিশীলতা বজায় রাখা, এবং হিস্টোরিক্যালি ইটস গোয়িং টু মিন, এর অর্থ হয়ে দাঁড়ায় মর্টগেজ ইন্টারেস্ট রেট কমে আসে এবং বড়োয়ার যারা লগ্নি করেন আপনি আমি, আমাদের জন্য ইন্টারেস্ট রেটটি কম হয়ে থাকে। বাট হিয়ার ইজ দ্য প্রবলেম, 2008 সালে বিরাট একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি হলো, আপনারা সবাই জানেন সেটি। 2008 সালে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, হাউজিং মার্কেট ক্র্যাশ হয়ে যায়, যার ফলে সব কিছু পরিবর্তন হয়ে যায়, চেঞ্জড এভরিথিং। বিফোর 2008 সালের আগে ফ্যানি মে এবং ফ্রেডি ম্যাক তারা কি করতো, তারা আসলে একটি কোম্পানি ছিল বা দুটি কোম্পানি ছিল, শেয়ার হোল্ডার, যেখানে এই কোম্পানিটা ওন করতো শেয়ার হোল্ডাররা। বাট যখন হাউজিং মার্কেট ক্রাশটা হলো, বাবল বার্স্ট, রাইট, বোথ দিস ইনস্টিটিউশন, এই দুটি প্রতিষ্ঠানই হয়ে গেল দেউলিয়া, ইফেক্টিভলি ইনসলভেন্ট। ওকে, অ্যান্ড রিমেম্বার দিস, মনে রাখবেন যে, বাই দ্য ওয়ে, ইয়েস, আই ওয়াজ ওয়ার্কিং, আমি তখন কাজ করতাম ম্যারিল্যান্ড, আমার মনে হয় নট ম্যারিল্যান্ড, আই ইউজ টু ওয়ার্ক, আমি তখন কাজ করতাম একটা লার্জেস্ট কোম্পানি ইন নর্থ ইস্ট হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডার, এমব্লেম হেলথ। ওকে, এবং আমি এটা অবিশ্বাস্যভাবে দেখছিলাম যে এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ওয়াজ আনফোল্ডিং ইন ডিসবিলিভ। ওকে, ইন সেপ্টেম্বর 2008 সালের সেপ্টেম্বরে US গভর্নমেন্টকে কি করতে হলো, পদার্পণ করতে হলো বাইরে এসে, টু সেভ এভরিবাডি।
ওকে, যাতে তারা দে বেল আউট এভরিওয়ান, এনিবডি এন্ড এভরিবডি। তখন এই দুটি কোম্পানি, বোথ দ্য কোম্পানিজ, তাদেরকে আসলে স্থানান্তর করা হলো, অথবা প্লেসড ইনটু ফেডারেল কনজারভেটরিশিপ অ্যাকচুয়ালি, অর্থাৎ সরকারের তত্ত্বাবধানে দিয়ে দেওয়া হলো। ওভারসিন, এটা দেখভাল করার দায়িত্ব হলো ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির। এবং দিস ইজ ওয়ার, এই ঠিক তখনই থিংস গাট ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো বেশ কিছু জিনিস। কারণ সিন্স 2008-এর পর থেকে দ্য গভর্নমেন্ট কমপ্লিটলি কন্ট্রোল করে এদের ব্যালেন্স শিট, ফ্যানি মে অ্যান্ড ফ্রেডি ম্যাক। ওকে, তাদের সম্পূর্ণ ব্যালেন্স শিট কন্ট্রোল করে দ্য গভর্নমেন্ট, দ্য ইউএস গভর্নমেন্ট। দ্য ইউএস গভর্নমেন্ট কন্ট্রোলস দেয়ার স্ট্র্যাটেজিক ডিসিশনস অ্যাজ ওয়েল। যে কোনো ডিসিশন তারা নেয়, এটা আসলে ইউএস গভর্নমেন্টের ডিসিশন। সো দেয়ার ইজ স্টিল, আপনি কি ধরে নিতে হবে, লিগালি তারা এখনও কোম্পানিজ, তারা টেকনিক্যালি এখনও শেয়ার হোল্ডার আছে তাদের, বাট দে আর আন্ডার কন্ট্রোল অফ দ্য ইউএস গভর্নমেন্ট। দ্যাটস হোয়াট ইজ বয়েলস ডাউন টু। এটি শেষ পর্যন্ত এখানে এসে দাঁড়ায়। নাও একটি প্রশ্ন হতে পারে, এবং ভালো প্রশ্ন, হচ্ছে গুড কোয়েশ্চেন, আর দ্য ফ্যানি মে অ্যান্ড দ্য ফ্রেডি ম্যাক পাবলিকলি ট্রেডেড? তারা কি এত বড় কোম্পানি কি পাবলিকলি ট্রেড করে থাকে? অ্যান্ড দিস ইজ ওয়ার অনেকেই কনফিউজ হয়ে যান, অনেক মানুষ ভুল বুঝেন। তার কারণ হচ্ছে দ্য অ্যান্সার ইজ টেকনিক্যালি ইয়েস, বাট নট ইন দ্য ওয়ে আপনি যেমন মনে করে থাকেন, ঠিক সেরকম নয়। ওকে, তার কারণটা কি? ফ্যানি মে এবং ফ্রেডি ম্যাক তারা কিন্তু পাবলিকলি ট্রেডেড শেয়ার্স, বাট তাদের যে ট্রেডটি হয়ে থাকে এটা ওভার দ্য কাউন্টার বলা হয়ে থাকে। তার অর্থ হচ্ছে তারা ট্রেড করে না অন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ওর ন্যাসড্যাক। And I just wanted to say this, that these stocks, এই যে স্টকটি আছে ফ্যানি মে অ্যান্ড ফ্রেডি ম্যাকের, এটি কিন্তু অত্যন্ত ভলাটাইল, অর্থাৎ খুব উঠানামা করে, পতন এবং উত্থান খুব দ্রুত হয়, যার কারণে এটি অত্যন্ত ভলাটাইল। দে আর হাইলি স্পেকুলেটিভ, গুঞ্জনের কথা, বিভিন্ন কথার এই তাদের প্রাইস আপ অ্যান্ড ডাউন করে থাকে। ওকে, দে আর ড্রিভেন অলমোস্ট এন্টায়ারলি বাই পলিটিক্স। পলিটিক্যালি কী সিদ্ধান্ত নেওয়া হয় এটার উপরে, কোর্ট রুলিংয়ের উপর সম্পূর্ণভাবে আপ অ্যান্ড ডাউন হতে থাকে। ওয়াই? তার কারণ হচ্ছে দ্য কমন শেয়ার হোল্ডার্স, দে হ্যাভ নো কন্ট্রোলস। কমন শেয়ার হোল্ডারের বিক্রয় বেচা কেনার মধ্যে এটার আপ অ্যান্ড ডাউন হয় না। দে হ্যাভ নো কন্ট্রোল, দে জাস্ট সিট বিহাইন্ড দ্য ইউএস ট্রেজারি। তারা ইউএস ট্রেজারির পিছনে বসে থাকেন, এবং ক্যাপিটাল স্ট্রাকচার তারও পিছনে বসে থাকেন অ্যাজ ওয়েল, এবং আর কিছু করার নাই তাদের। অ্যান্ড ইনফ্যাক্ট দ্য ইউএস ট্রেজারি হোল্ডস দ্য ওয়ারেন্টস, তারা এটির ওয়ারেন্ট হোল্ড করে থাকেন এবং অ্যালাউ করেন ইট টু অ্যাকোয়ার নিয়ারলি 80% অফ দ্য কমন স্টক। এই ইউএস ট্রেজারি 80% কমন স্টক ওন করে থাকে দুটি কোম্পানিরই, ইচ কোম্পানি। ইফ এক্সারসাইজ, যদি তার এটিকে আসলে কার্যতে পরিণত করা হয় আন্ডার দ্য গভর্নমেন্ট কন্ট্রোল। ওকে, সো ওয়েন দ্য পিপল আর ট্রেডিং দিস স্টক, যখন সাধারণ মানুষ এইটার স্টকটা ট্রেড করে থাকেন অথবা ইনভেস্ট করে থাকেন এই ধরনের স্টকে, তারা সরাসরি ইনভেস্ট করছেন লাইক আর্নিংস গ্রোথ। দে আর নট, তারা, আপনি কিন্তু আর্নিং গ্রোথে ইনভেস্ট করছেন না, দে রিয়েলি বেটিং, আপনি বেট করছেন যে কোনো একটি কন্ট্রোভার্সি হয়েছে, কন্ট্রোভার্সনশিপ, ওকে, কনজারভেটরিশিপ, রিফর্ম অর লিগাল আউটকাম অর ফিউচার রিক্যাপিটালাইজেশনের উপরে করছেন। যারা স্টক মার্কেটে আছেন তারা বুঝে যাবেন। সো দিস ইজ ওয়াই দিস স্টকস, এই কারণে এই স্টকগুলি এমন বিহেভ করে থাকে, মোর লাইক এ পলিটিক্যাল অপশনস দেন ট্রেডিশনাল equities. ওকে, ডান। নাও লেটস টক অ্যাবাউট দ্য হেডলাইন। হেডলাইনে আমরা কি দেখছি? এত কথা কেন বললাম? এই কারণে, যেটি আপনারা এখন দেখছেন, এই যেই হেডলাইনের কারণে এইটি আমরা ট্রিগারটি দেখতে পাচ্ছি এই এন্টায়ার কনভারসেশন, এই সব যে আলোচনা এখন হচ্ছে। সো দ্য প্রেসিডেন্ট ট্রাম্প অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন ফ্যানি মে এবং ফ্রেডি ম্যাককে, যাতে করে তারা ক্রয় করেন অ্যাপ্রক্সিমেটলি $200 বিলিয়ন মর্টগেজ ব্যাক সিকিউরিটিজ। অ্যান্ড দিস ইজ ম্যাসিভ নাম্বার। $200 বিলিয়ন কিন্তু মুখের কথা নয়। অ্যান্ড এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বোঝার জন্য যে আসলে হচ্ছেটা কি। দ্য গভর্নমেন্ট ব্যবহার করছেন ফ্যানি মে এবং ফ্যানি অ্যান্ড ফ্রেডি টু ইনফ্লুয়েন্স দ্য মর্টগেজ মার্কেট, যাতে করে মর্টগেজ মার্কেটে তারা ইনফ্লুয়েন্স করতে পারেন। ইন প্লেন বাংলা, প্লেন ইংলিশ, ফ্যানি অ্যান্ড ফ্রেডি আর বিং টোল্ড, তাদেরকে বলা হয়েছে স্টেপ ইন উইথ অ্যাজ এ লার্জ বায়ার, এখানে আসো একজন বড় ক্রেতা হিসাবে, মর্টগেজ বন্ড ক্রয় করো, যার ফলে এর ডিম্যান্ডটি বেড়ে যাবে। মর্টগেজ ব্যাক সিকিউরিটির কথা বলছি, MBS। অ্যান্ড এই ডিম্যান্ড বেড়ে যাওয়ার কারণে এটির মূল্যমান উপরের দিকে চলে যাবে, প্রাইস উইল রাইজ, এবং ইন্টারেস্ট রেট কমে আসবে, ইন্টারেস্ট রেট আর গোনা ফল, এবং দ্য মর্টগেজ রেট, যার ফলশ্রুতিতে যখন এটি হয় তখন মর্টগেজ রেট সহসাই কমে আসে। Only we are talking about 30-year fixed mortgage. Okay, so
দ্যাটস দ্য গোল, এটি হচ্ছে লক্ষ্য প্রেসিডেন্ট ট্রাম্পের। নাও আই জাস্ট ওয়ান্ট টু অ্যাড্রেস আরেকটি জিনিস। আরিফুর রহমান পাপ্পু, EB3 প্রফেশনাল আইজার, ওকে, আমি কিছুটা হলে টাচ করবো এই ব্যাপারটিতে, প্লিজ একটু সময় দিবেন। ওকে, নাও আরেকটি ব্যাপার অ্যাড্রেস করা উচিত, সেটি হচ্ছে কি, সো ওয়াই ইজ দিস আনইউজুয়াল, কেন এটি খুবই আনইউজুয়াল, একটি অস্বাভাবিক একটি ব্যাপার, লাইক ওয়াই ইট ইজ সাচ এ বিগ ডিল, কেন এটি বিগ ডিল, রাইট? এটি সরকার বলেছে তারা করবে, ওকে ফাইন, ওয়াই ইজ ইট এ বিগ ডিল, রাইট? তার কারণ হচ্ছে হিস্টোরিক্যালি যখন পলিসি মেকার যারা আইন প্রণেতা আছেন তারা চান যে ইন্টারেস্ট রেট কমিয়ে আনতে, ওকে, মর্গেজ ইন্টারেস্ট রেট কমিয়ে আনতে তারা সাহায্য নিয়ে থাকেন অথবা রিলাই করে থাকেন ফেডারেল রিজার্ভের উপরে। তারা মনে করেন ফেডারেল রিজার্ভ তাদের ইন্টারেস্ট রেট কমিয়ে নিয়ে আসবে, যার ফলে এটির প্রভাব পড়বে ট্রেজারি এবং বন্ডে, এবং এটির প্রভাবে মর্গেজ ইন্টারেস্ট রেটও কমে আসবে, স্পেশালি 10 years ট্রেজারি নোট, রাইট? সো ইউ ক্যান থিঙ্ক অফ দিস যে 2008-এর যখন আছে ডিউরিং দ্য গ্রেট ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে, ওর আপনি ধরে নিতে পারেন 2020 সালে প্যান্ডামিকের সময়, প্যান্ডামিকের স্টিমুলাসের মতো। সো ওই সময়ে দোজ টাইমস ফেডারেল রিজার্ভ কী করেছিল, তারা ক্রয় করেছিল ট্রিলিয়নস অফ ডলার্সের সিকিউরিটিজ। এই যে সিকিউরিটির কথা বলছি, এখন বলছি $200 বিলিয়ন, সেই সময় ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় এবং প্যান্ডামিকের সময় ফেডারেল রিজার্ভ $1 ট্রিলিয়ন সিকিউরিটিজ MBS ক্রয় করে নিয়েছিলেন। বাট দিস টাইম একটু ডিফারেন্ট, ইটস ডিফারেন্ট। তার কারণটি হচ্ছে দিস টাইম ফেডারেল রিজার্ভ আসলে MBS ক্রয় করতে চাচ্ছে না, দে ডোন্ট ওয়ান্ট টু হেল্প, দে হ্যাভ আদার থিংস টু ডু। এই তার মধ্যে তো প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফেডারেল রিজার্ভের মধ্যে একটি দ্বন্দ্ব চলছে, আপনারা জানেন। সো ইনস্টেড অফ ফেডারেল রিজার্ভ ডুইং দিস, ফেডারেল রিজার্ভ এইবার করছে না। পলিসি মেকার যারা আছেন, আইন প্রণেতা যারা আছেন, নীতি নির্ধারক যারা আছেন, তারা করছেন কি, তারা এখন ডিপেন্ড করছেন ফ্যানি মে অ্যান্ড ফ্রেডি ম্যাকের উপর। বাই এক্সটেনশন যখন এটা তারা করছেন, আসলে আপনার আমার উপরে তারা নির্ভর করছেন, বিকজ ফ্যানি অ্যান্ড ফ্রেডি কোথা থেকে অর্থ পায়? ট্যাক্স পেয়ারের অর্থ, আপনার আমার অর্থ। সো দিস ব্লার্স দ্য লাইন বিটুইন হাউজিং পলিসি, এটি যখন করছেন সরকার, তখন কিন্তু কিছু লাইন আছে মুছে যাবে, মিশে একাকার হয়ে যাবে। সেই লাইনগুলি কোথায়? হাউজিং পলিসি, ফিসকাল পলিসি অ্যান্ড মনিটারি পলিসি। ওকে, দিস ইজ ওয়াই, এই কারণে এই মুভটি অনেকের কিন্তু ভুরু কুচকেছে ইন ওয়াল স্ট্রিটে। অনেকে বলছেন, হ্যাঁ, হোয়াট ইজ গোয়িং অন? ওকে, নাও লেটস অ্যান্সার দিস কোয়েশ্চেন। ওকে, হ্যাজ দ্য মর্গেজ, মানে আমরা বলতে পারি তাহলে কি এই সিদ্ধান্তে নেওয়ার ফলে এই ক্রয় করাটি কি শুরু হয়ে গেছে এখনই ইতিমধ্যে হয়ে গেছে? দ্য অ্যান্সার ইজ ইয়েস। ফ্যানি অ্যান্ড ফ্রেডি এই মর্গেজ ব্যাক সিকিউরিটি অলরেডি ক্রয় করা শুরু করেছেন, কিন্তু স্লোলি। ইনিশিয়াল রিপোর্ট, প্রাথমিক রিপোর্ট ইন্ডিকেট বলছে আমাদেরকে যে আর্লি পারচেস, প্রাথমিক পর্যায়ে যে পারচেসটি আছে অলরেডি শুরু হয়ে গেছে। যদিও ফুল 200 বিলিয়ন ইজ আ লট অফ মানি, অনেক অর্থ, এটি রোল আউট করতে, অর্থাৎ এটি শেষ করতে ওভার দ্য টাইম, ইট উইল টেক সাম টাইম। তারা এটি একবারে করতেও চাচ্ছেন না। Okay, it is expected to roll out over the time rather than all at once. Okay, and this matters. এটির ম্যাটার করে কেন? ওয়েল, যদি আপনি খেয়াল করে দেখেন, আফটার $200 বিলিয়ন অফ MBS জাস্ট ওভারনাইট, রাতারাতি যদি ক্রয় করে ফেলেন, তাহলে কি হবে? ইট উইল কজ মেজর ডিস্টরশন তৈরি করবে। সো ইনস্টেড, তার পরবর্তীতে এটি তারা চান না, তারা কি করছেন? তারা রোল আপ করছেন গ্র্যাজুয়ালি, স্লোলি। ওকে, বাট ইভেন দো, তারপরেও দ্যাটস দ্য কেস, দ্য মার্কেট অলরেডি এটিতে রিয়াক্ট করা শুরু করে দিচ্ছে টু দিস সিচুয়েশন। নাও মুভিং অন টু দিস কোয়েশ্চেন, আরেকটি কোয়েশ্চেন, হু ইজ গোয়িং টু বেয়ার দ্য রিস্ক? এই যে ফ্রেডি ম্যাক, ফ্যানি ম্যাক, ফ্রেডি অ্যান্ড ফ্যানি তারা ক্রয় করছেন, এটি তো মানুষের অর্থ, পাবলিকের অর্থ, রাইট? ট্যাক্স পেয়ারের অর্থ। তাহলে তারা যদি ব্যর্থ হন, এই রিস্কটা কার হবে? Who's going to bear the risk for all this? And here is the uncomfortable truth. যে এমন একটি সত্য যেটা সবাই কমফোর্টেবল না, অনেকেই কমফোর্টেবল না। ওকে, যদি এই ক্রয়টি মর্গেজ ব্যাক সিকিউরিটিজ MBS যদি খারাপ যায়, যদি ভালো না হয়, it go poorly, তাহলে দ্য ট্যাক্স পেয়ার্স, আপনি আমি, আমাদেরকে এই লসটি বহন করতে হবে, অর্থাৎ আমাদের ট্যাক্স বেড়ে যাবে।
দ্য অনলি ওয়ে গভর্নমেন্ট যখন কোনো কিছুতে লস করে, আমরা যখন ট্যাক্স দিই তখন আমাদের ট্যাক্স বেড়ে যায়। সো আলটিমেটলি অ্যাবজর্ব দ্য ডাউন সাইড। ওকে না ওয়াই কেন? ইট ইজ বিকজ Fannie Mae and Freddie Mac, they are still under the government control and they still rely on treasury support. এবং they still lack full private capital buffer. এই সব কয়টি কারণে। সো তার অর্থ হচ্ছে দ্যাট লসেস, এই যদি এখান থেকে যদি লস হয়ে যায়, আর গোয়িং টু বি লসেস ফর ইউ অ্যান্ড মি, অ্যান্ড দে লাভ টু ইউজ ওয়ার্ড সোশ্যালাইজ। সোশ্যালাইজ লসেস। সো লসেস আর গোয়িং টু বি সোশ্যালাইজ, অর্থাৎ সুন্দর বাংলায় আপনার আমার উপরে চাপিয়ে দেওয়া হবে। Which just means taxpayers are going to bear the burden. And I just want to আরেকটি জিনিস আমি চাই আপনারা জানুন, সেটা হচ্ছে কি, অফকোর্স দে আর গোয়িং টু বি ক্রিটিক্স, অনেক সমালোচক সবসময় থাকবেন, এই পক্ষে ওই পক্ষে সবসময়। দে আর গোয়িং টু বি পিপল যারা খুব আনসাপোর্টিভ অফ দিস, এটিকে সমর্থন করবেন না। দে আর গোয়িং টু বি পিপল হু আর এগেনস্ট দিস, এটার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন, বিভিন্ন কথা বলবেন, এবং অনেকেই আর্গুই করবেন, যারা আর্গুটা করবেন নট টু ডু দিস, এটা যাতে করা না হয়ে থাকে। তার কারণ তারা বলছেন এই ধরনের পলিসি যখন নেওয়া হয় এটা মার্কেটকে ডিস্টর্ট করে, ইট ইজ গোয়িং টু ডিলে দ্য রিফর্ম। যদি সামনে কোনো রিফর্ম আনতে হয়, তো রিফর্মটা আসলে করা উচিত যেটির কারণে সত্যিকার দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে, না করে তড়িঘড়ি করে একটি ছোট্ট ব্যান্ডেড দেওয়া হচ্ছে, রিফর্মটা হবে না। অ্যান্ড ইটস গোয়িং টু এন্ট্রেঞ্চ গভর্নমেন্ট ইনভলভমেন্ট, অর্থাৎ গভর্নমেন্টের ইনভলভমেন্ট আরও বেশি বেড়ে গেল। এখন তাদেরকে আগে যদি হাঁটু পানিতে থাকতেন, এখন মানে কোমর পানিতে দাঁড়িয়ে থাকতে হবে এই সংস্থাকে বাঁচানোর জন্য। বাট দেন ইউ হ্যাভ দ্য সাপোর্টার্স, অন্য পক্ষে এটার সমর্থকও আছেন। তারা বলছেন সম্পূর্ণ অপোজিট। তারা বলছেন যে হাউজিং ইজ টু ইম্পর্টেন্ট টু ফেল। হাউজিং এমন একটি সেক্টর যেখানে ইনভেস্ট করলে এটা ফেল হবে, তারা মনে করেন না। ইটস ভেরি বিগ অর ভেরি ইম্পর্টেন্ট টু ফেল, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। দ্যাট মর্গেজ স্টেবিলিটি ইজ পাবলিক গুড। মর্গেজের স্টেবিলিটি আনাটা মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য ইটস এ পাবলিক গুড। অ্যান্ড দ্যাট ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টটি তারা বলছেন ইজ জাস্টিফাইড, এটি ঠিক আছে। নাও আমি আরেকটি জিনিস দেখাতে চাই, সেটি হচ্ছে ইটস এ বিগার পিকচার, বিকজ দিস মুভ এই যে কর্মজগৎটি হাতে দিচ্ছেন, টেলস আস সামথিং ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আমাদেরকে বলছে। ইট টেলস আস যে পলিসি মেকার যারা আছেন, নীতি নির্ধারকরা যারা আছেন, তারাও কিন্তু আনকমফোর্টেবল। কিসের ব্যাপারে আনকমফোর্টেবল? এই হাই মর্গেজ ইন্টারেস্ট রেট, এই যে মর্গেজ ইন্টারেস্ট রেট এত হাই হয়ে আছে, এটির সাথে তারা কমফোর্টেবল না, যারা পলিসি তৈরি করছেন। তারাও তো আপনার সাথে সমাজে থাকেন। অ্যান্ড দ্যাট ফেডারেল রিজার্ভ, তারা কিন্তু বলছেন দে আর নট গোয়িং টু বাজ অন দিস পারচেসিং। তথাপি ফেডারেল রিজার্ভ বলছেন আমরা কিন্তু এটা ক্রয় করবো না, এই এমবিএস, মর্গেজ ব্যাক সিকিউরিটি। অ্যান্ড দে আর ইনক্রিজিংলি উইলিংলি বলছেন, তারা জোর দিয়ে বলছেন যে লেটস গো, আমরা একটা হাইব্রিড ইনস্টিটিউশন ম্যানেজ করি, টু ম্যানেজ অ্যান আউটকাম, তার ফলাফল ম্যানেজ করার জন্য হাইব্রিড মিশ্র একটি ইনস্টিটিউশন ব্যবহার করে। উইথ দ্যাট বিং স্যাড, আমি যেটি বুঝতে পারছি সেটি হচ্ছে ইট ইজ নট ফ্রি মার্কেট সলিউশন। আপনারা বুঝতে পারছেন, ইট ইজ নট এ ফ্রি মার্কেট। ফ্রি মার্কেটের চরিত্র অন্যরকম হয়ে থাকে, এটি কন্ট্রোল, ইট ইজ এ ম্যানেজড মার্কেট সলিউশন। এবং ওয়েদার ইউ অ্যাগ্রি, আপনি অ্যাগ্রি করেন অথবা নাই করেন, ইট রিফ্লেক্টস এ বড় ট্রেন্ড, একটি বড় ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি এখানে। সেটা হচ্ছে যখন মার্কেট বিকামস পলিটিক্যালি সেন্সিটিভ, মার্কেট রাইট নাও অনেক পলিটিক্যাল সিদ্ধান্তের কারণে মার্কেটে কিন্তু পলিটিক্যালি সেন্সিটিভ হয়ে আছে, গভর্নমেন্টকে তখন পদার্পণ করতে হয় পর্দায়, দ্য গভর্নমেন্ট স্টেপ ইন। বাট দ্য রিয়ালিটি হচ্ছে অফ দ্য সিচুয়েশন ইজ দ্যাট হাউজিং, সত্যি কথা বাস্তব হচ্ছে কি, হাউজিং ইজ স্টিল ভেরি আনঅ্যাফোর্ডেবল। অ্যাফোর্ড করা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে সবার ক্ষেত্রে, স্পেশালি ফর দ্য ফার্স্ট টাইম বায়ার, প্রথমবারের মতো যারা বাড়ি ক্রয় করতে যাচ্ছেন। অ্যান্ড দ্যাটস হ্যাজ নট বিন এবল টু বিল্ড আপ, যারা আবার যারা ক্রয় করেছেন যথেষ্ট একুইটি তারা বিল করতে পারেননি, কাজে তাদের সেকেন্ডটা অথবা রিফাইন্যান্সিং তো করতে পারছেন না, যথেষ্ট একুইটি নেই। And on the other tackle হচ্ছে this is to lower the mortgage interest rate. তারা কি করতে পারেন, কি মর্গেজ ইন্টারেস্টকে লো করতে পারেন to tackle this. But the Federal Reserve, তারা বলছেন তারা এমবিএস ক্রয় করবেন না, তারা এটি ক্রয়ের মাধ্যমে ইন্টারেস্ট রেট কমিয়ে আনতে চান না, ফর মর্গেজ অ্যাট লিস্ট। And the Congress, তারা কি করছেন, দে আর নট গোয়িং টু প্রোভাইড অ্যাডিশনাল হেল্প। কংগ্রেস বলছে এটিতে আমাদের কিছু করার নেই, আমরা কোনো হেল্প এখানে দিব না, নো বেইল আউট ফর দিস। সো প্রেসিডেন্ট ট্রাম্প is doing it
উনি করার চেষ্টা করছেন এটি কিভাবে ফ্যানি মে অ্যান্ড ফ্রেডি মেকের মাধ্যমে। অ্যান্ড ইফ ইউ অ্যাস্ক দ্য কোয়েশ্চেন, আপনার যদি প্রশ্ন থাকে ওয়েদার দিস ইজ গোয়িং টু ওয়ার্ক, আসলে কি এই পদ্ধতিটা কাজ করবে কিনা, এই যে পদ্ধতি স্টেপগুলো নিয়ে নিচ্ছেন, ওয়েদার ইট উইল ওয়ার্ক অর নট, ওকে, টু বি অনেস্ট উইথ ইউ, আই ডোন্ট নো, নোবডি নোজ, আমি জানি না। উই উইল সি, আমরা দেখব, সম্ভাবনা আছে, বড়সড় সম্ভাবনা, বাট দ্যাটস দ্য প্ল্যান, এটি হচ্ছে পরিকল্পনা। নাও অ্যান্ড নাও এই সমস্ত জিনিসটা আপনাদের কাছে তুলে ধরলাম। আমি আশা করছি এটির পজিটিভ একটা প্রভাব যাতে পড়ে এবং সত্যিকার অর্থে কোনো বিঘ্ন না ঘটে এবং অনেকে যাতে সহজেই লোন নিতে পারেন। কেন এটা বিগ ডিল? বিকজ ইউ ক্যান লোন মানি ইজিলি। ট্রাভেলার শাকিল ইউএসএ, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। হাবিব ভাই, হোম কেয়ার কি পাবলিক বেনিফিটে পড়বে? শুধু হোম কেয়ার কি না, পড়বে না, দ্যাট ইজ নট পাবলিক বেনিফিট, ওকে, বাট ইট অল ডিপেন্ডস, ওকে, ইট অল ডিপেন্ডস। বাবুল শফিক, নিউ ইয়র্কে এখনও কোনো ঠান্ডা নেই এবং আসবেও না। আমি আশা করছি আপনার কথা যাতে সত্য হয়, বিকজ আই এম নট রিয়েলি উইথ দিস, আই এম নট ডাউন উইথ দিস, ওকে, রাইট। আমি যেটি বলতে চাচ্ছি সেটা $200 বিলিয়ন ইনিশিয়েটিভ, এটি $200 বিলিয়ন ইনিশিয়েটিভস। ইট মে হেল্প, এটির কারণে মর্গেজ ইন্টারেস্ট রেট কমে আসতে পারে শর্ট টার্মে, সংক্ষিপ্ত সময়ের জন্য, বাট এটি কি করবে? রেইজেস সিরিয়াস লং টার্ম কোয়েশ্চেন্স, এটি কিন্তু লং টার্মের জন্য একটি বড় প্রশ্ন তৈরি করে দেয় অ্যাবাউট দ্য রিস্ক, ইনসেন্টিভস অ্যান্ড অফকোর্স গভর্নমেন্ট ইনভলভমেন্ট। সব কিছুতে গভর্নমেন্ট ইনভলভ হয়ে গেলে সমস্যা। সো দ্যাটস দ্য সিচুয়েশন হচ্ছে ফ্যানি মে এবং ফ্রেডি ম্যাকের মাধ্যমে। অ্যাগেন উই উইল সি, আমরা দেখব হাউ ইট ডেভেলপস, এটি কিভাবে আসছে সামনে। আমি বলবো যে বরাবরের মতো চোখ রাখবেন টিভিএনের পর্দায় এবং আমরা এটি একের পর এক তুলে ধরবো আপনাদের কাছে। নাও লেটস গো টু ইমিগ্রেশন সেকশন, অ্যান্ড দিস ইজ ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে, আপনারা সবাই জেনে গেছেন ইতিমধ্যে, আমি গত সপ্তাহে আলোচনা করেছি, তার আগের সপ্তাহে আলোচনা করেছি এবং তারপর থেকে এটি অবিরামভাবে আমরা দেখছি, মানে এটির খবর আসছে একের পর এক। নাও ইমিগ্রেন্ট ভিসা পজ হয়ে গেছে, নো মোর ইমিগ্রেন্ট ভিসা নাও, এবং রাইট নাও আমরা যখন কথা বলছি জানুয়ারির 21 তারিখে ইট ইজ ইন ইফেক্ট, এটা এফেক্টিভ হয়ে গেছে এখন, অর্থাৎ এভরিথিং ইজ পজ ওয়েন ইট কামস টু ইমিগ্রেন্ট ভিসা, সরি। সো আজকে হচ্ছে জানুয়ারি 23rd, 2026, আজকে 23 তারিখ। Now the new pause on this immigrant visa, 75 countries already are in effect. Now I know এই সময়টি it's a difficult time for many of you, আপনাদের অনেকের জন্য it's a difficult time, but just মনে রাখবেন, keep in mind that although our government, তারা বলেছেন যে এই পজটি, এই বিরতিটা হচ্ছে ইনডেফিনেট, অর্থাৎ অনির্দিষ্ট কালের জন্য। লেজিসলেশনস, আপনি লিটিগেশন, সরি, বিভিন্ন সংস্থা কিন্তু তৈরি হচ্ছেন লিটিগেশন নিয়ে, দে আর গিয়ারিং আপ, বিভিন্ন সংস্থা তারা লসুট তৈরি করছেন অফকোর্স অ্যারাউন্ড দিস ইস্যু, এই ইস্যু নিয়ে। সো ইফ ইউর ফ্যামিলি, আপনার ফ্যামিলি মেম্বার, তাদের যদি কোনো ইন্টারভিউ স্ক্যাজুয়াল করে থাকে অলরেডি, ওকে, দে শুড শো আপ, তাদের উচিত তাদের ইন্টারভিউতে শো আপ করা, ইন্টারভিউতে যাওয়া ফর দেয়ার ইন্টারভিউ, ওকে। ইফ দ্য কেস, যদি তাদের কেস মানে অ্যাট দ্য ন্যাশনাল ভিসা সেন্টারে হয়ে থাকে অ্যান্ড ইট হ্যাজ নট ইভেন রিচ, যদি তাদের ন্যাশনাল ভিসা সেন্টারে হয়ে থাকে তাদের কেস এবং এখনও ডকুমেন্টারিলি কোয়ালিফাইড পর্যায়ে যায়নি, আপনি মেক শিওর করবেন ইউ স্পিক উইথ এ লয়ার। আপনাকে উচিত হবে আপনাদেরকে একজন লয়ারের সাথে বসে আলোচনা করা, ওয়েদার ইউ শুড অ্যালাউ ইট, আপনি কি এটি যেতে দিবেন অ্যাট দ্যাট পয়েন্টে নাকি একটু অপেক্ষা করবেন। আপনাকে একজন ইমিগ্রেশন লয়ারের সাথে বসে আলাপ করতে হবে। ইফ ইউ আর হেয়ার ইন দ্য ইউনাইটেড, আর যারা অলরেডি এই দেশে আছেন, ইফ ইউ আর হেয়ার ইন দ্য ইউনাইটেড স্টেটস, ভিজিটে এসেছেন B1 B2 ভিসাতে এবং আপনার মতামত পরিবর্তন করেছেন, আপনার মন পরিবর্তন করেছেন in respect to return into your own country, আপনি ফেরত যাবেন কি যাবেন না এ ব্যাপারে আপনি এখন মতামত পরিবর্তন করেছেন, আমরা ধরে নিলাম আপনি ফেরত যাবেন না, ওকে, না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মধ্যে অনেকেই আছেন, সাম পিপল, তারা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন তাদের স্ট্যাটাস ইন দিস সিচুয়েশন, যদি তারা তাদের ইমিডিয়েট রিলেটিভ থেকে থাকেন ইন দ্য ইউএস। ইট কুড বি ইয়োর, আপনার বাবা মা হতে পারে, আপনার স্পাউস হতে পারে, ওকে, ইমিডিয়েট রিলেটিভ যারা আছেন, ইমিডিয়েট রিলেটিভ ইউএস সিটিজেন্স, ওকে, দে হ্যাভ টু এনশিওর, আপনাকে এনশিওর করতে হবে যে তাদের ভিসা
immediate relative যে visa availability for them, meaning their priority date is current. আপনার priority date current থাকতে হবে, তাহলে আপনি এখানেই অ্যাডজাস্ট করতে পারবেন। They also have to ensure, তাদের আরও একটি এনশোর করতে হবে, they make sure করবেন আপনি যদি B1 B2-তে থাকেন স্পেশালি, আপনি কখনোই কাজ করবেন না উইদাউট পারমিশন অফ দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট। অলসো আপনাকে এনশোর করতে হবে ইউ হ্যাভ নেভার ওভারস্টেড ইউর, আপনি আপনার ভিসা ওভারস্টে করেননি, নাট এখন, অতীতেও করেননি। এটি কিন্তু অত্যন্ত মারাত্মক একটি পর্যায়ে যে দাঁড়াচ্ছে। ওকে, যারাই ভিসা ওভারস্টে করছেন তাদের কিন্তু সমস্যা হবে। সো মেক শিওর আপনি লয়ারের সাথে বসে এই ব্যাপারে আলাপ করেন। লাস্টলি শেষে এই পার্টটার শেষ অংশ হচ্ছে ইউ আর স্টিল উইথিন ইউর I-94 লফুল স্ট্যাটাস। আপনি যদি এখনো I-94 লফুল স্ট্যাটাস থেকে থাকে, if all of these factors are met, আপনার যে কয়েকটি জিনিস উল্লেখ করলাম, যদি আপনি এগুলো মিট করে থাকেন, you might be able to adjust your status। কিন্তু আপনি এটি নিজে করতে পারবেন না, আপনাকে একজন লয়ারের সাথে আলাপ করতে হবে। মাস্ট স্পিক টু আ লয়ার। নাও লেটস কামিং টু দ্য স্পন্সরশিপ, জয়েন্ট স্পন্সরশিপ অ্যান্ড সাবস্টিটিউট স্পন্সরশিপ আপডেট। আপনারা অনেকে জানেন বিদেশ থেকে যখন দেশের থেকে এখানে আসেন, আপনি ফ্যামিলি ইমিগ্রেশন ভিসাতে স্পেশালি, অথবা ইভেন আপনার স্পাউসও হতে পারে, আপনার যদি তার যদি যথেষ্ট ইনকাম না থাকে তাকে স্পন্সর করতে হয়। অনেক সময় আপনি যদি স্পন্সর করে থাকেন, আপনি যথেষ্ট স্বাবলম্বী না হলে আপনি জয়েন্ট স্পন্সর নিয়ে থাকেন। তারপর অনেক সময় আমরা সাবস্টিটিউট স্পন্সরে দেখে থাকি। ওকে, তাদের ক্ষেত্রে আপনি যেটি আমি দেখাবো অন স্ক্রিনে যদি আমরা দেখতে পারি এখন, বাই দ্য ওয়ে এই লিঙ্কটি আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। আপনার যারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা চলে যাবেন USCIS ওয়েবসাইটে। এটি গত সেপ্টেম্বরে দিয়েছেন এবং অনেকের চোখে এটি পড়েনি, কিন্তু এখন এটি ওনারা বলবৎ করতে যাচ্ছেন। অরিজিনাল যে লটি ছিল সেটি আসলে 1996 সাল থেকে। 1996 বলছি এই কারণে, দিস ইজ ইম্পর্টেন্ট, কারণ আমি এখানে ফেরত আসবো এখন। ওকে, সো এইটি কি বলছে, যদি বলছে যে আমরা যদি পরবর্তী স্ক্রিনশটটি আমরা ইমেজ 02, এখানে যে হাইলাইট করা হচ্ছে এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সবার জন্য, যারা স্পন্সরশিপ করে ফেলেছেন ইতিমধ্যে, চলে এসেছেন, অনেকেই করতে যাচ্ছেন অথবা করে রেখেছেন, সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি মানে স্পন্সর হয়ে থাকেন কোনো এলিয়েন এবং তারা গ্রহণ করে থাকেন এনি মিনস টেস্টেড পাবলিক বেনিফিট, যে কোনো ধরনের পাবলিক বেনিফিট, ওয়াইল দ্য সাপোর্ট ইজ, যখন এই সাপোর্টটি আছে তারা আসলে দায়ী, অব্লিগেটেড ইন দিস, যখন এটা এফেক্টিভ থাকে। আপনি যখন যাকে স্পন্সর করছেন আপনি কিন্তু তার জন্য দায়ী। কতজনের জন্য? 5 বছরের জন্য। ওকে, নাও দ্য স্পন্সর যিনি এক্সিকিউট করেছেন এই অ্যাফিডেভিট অফ সাপোর্ট আন্ডার সেকশন 213A এবং INA এবং এনি হাউস হোল্ড মেম্বার, যে কোনো মেম্বার যারা এটি কমপ্লিট করেছেন এবং যারা সিগনেচার করেছেন, স্বাক্ষর দিয়েছেন এই কন্ট্রাক্টটা বিটুইন দ্য স্পন্সর অ্যান্ড দ্য হাউস হোল্ড মেম্বার, ইজ রেসপন্সিবল। কিসের জন্য রেসপন্সিবল? অর্থ ফেরত দেওয়ার জন্য, রিপে দ্য কস্ট অফ দিস বেনিফিট। যাকে স্পন্সর করেছেন তিনি আসার পরে যদি বেনিফিট নেওয়া শুরু করেন এবং বেনিফিট নিয়ে ফেলেন, তাহলে যিনি স্পন্সর, যিনি স্বাক্ষর করেছেন এই ফর্মে, তাকে এই বেনিফিটগুলো ফেরত দিতে হবে। এজেন্সিকে, USCIS এর মতো এজেন্সি আছে, তাদেরকে ফেরত দিতে হবে আপন রিকোয়েস্ট, যখন আপনি চিঠি পাবেন। ওকে, ইফ দ্য বেনিফিট গ্র্যান্টিং এজেন্সি, যদি যেই বেনিফিট এজেন্সি হতে পারে, মেডিকেড হতে পারে, মেডিকেয়ার হতে পারে, অন্যান্য এজেন্সি হতে পারে, স্ন্যাপ হতে পারে, চাইল্ড কেয়ার হতে পারে, ডাজন্ট ম্যাটার, যেই বেনিফিটিং যারা গ্রহণ করেছে এই অথবা অ্যাপ্রুভ করেছে এই এজেন্সি চুজ করেছে, তখন তারাই কিন্তু চিঠিটা পাঠাবে এবং তাকে আপনাকে রিএম্বার্স করতে হবে। ইউ হ্যাভ টু রিএম্বার্স অ্যান্ড দ্য কস্ট অফ বেনিফিট প্রোভাইডেড ইজ নট রিএম্বার্স। যদি আপনি রিএম্বার্স না করেন, দেন এজেন্সি কি করবে? আপনি যিনি স্পন্সর তাকে কোর্টে নিয়ে যেতে পারে ফর রিপেমেন্ট ফর দ্য কস্ট অফ দ্য বেনিফিট। ওকে, সো এনি হাউসহোল্ড মেম্বার্স, যেই কোনো হাউসহোল্ড মেম্বার হু কমপ্লিটেড দিস সাইন, অর্থাৎ আপনার পক্ষে যাকে স্পন্সর করেছেন আপনি যেই সিগনেচার করে থাকেন না, যে কোনো এই কন্ট্রাক্ট বিটুইন দ্য স্পন্সর অ্যান্ড দ্য হাউসহোল্ড মেম্বার আর লিগালি রেসপন্সিবল। আইনগতভাবে আপনি রেসপন্সিবল ফর ফাইন্যান্সিয়াল সাপোর্ট। কিসের জন্য রেসপন্সিবল? যাকে আনছেন তার ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য আপনি, স্পন্সর্ড এলিয়েনের জন্য আপনি দায়ী এবং আপনি তার ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে বাধ্য। এটি হচ্ছে এইটি।
এটি এখন বলবৎ হতে যাচ্ছে। ওকে, ফারাবি, আমি 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 আসছি আপনার প্রশ্নে। আপনি বলেছেন, সালাম দিয়েছেন, আপনাকেও সালাম। আমি হোম কেয়ার করি, আমার আম্মু এখন আমার আম্মুর এখন আমি দেশ ও দেশে যেতে, আম্মুকে নিয়ে থাকতে কি কোনো প্রবলেম হবে? না, হোম কেয়ার যখন আপনি আছে, আপনি যেতে পারেন দেশে, ডাজেন্ট ম্যাটার আপনাকে বন্ধ করে যেতে হবে। হ্যাঁ, সো মেক শিওর ইউ ডু দ্যাট, কারণ এইটির বাধ্যকতা নিশ্চয়ই আপনার জানা আছে। নাও, নিউ কোয়েশ্চেন, যারা সিটিজেনশিপ পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য নতুন প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, যদিও এই প্রশ্নগুলি কোনো পাবলিকেশনে দেওয়া হয় নাই, কোনো নিয়ম জারি করা হয়নি, কিন্তু আমি বেশ কয়েকজনের সাথে ইতিমধ্যে কথা বলেছি যাদেরকে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হচ্ছে। নিউ কোয়েশ্চেন অ্যাট দ্য ন্যাচারালাইজেশন অফিসার্স, তারা জিজ্ঞাসা করছেন ব্র্যান্ড নিউ কোয়েশ্চেন, একেবারে নতুন কোয়েশ্চেন অ্যাট দ্য ন্যাচারালাইজেশন ইন্টারভিউতে, আপনার সিটিজেনশিপের ইন্টারভিউতে। কোয়েশ্চেন দ্যাট আর নট অন ইউর অ্যাপ্লিকেশন, যেটি আপনার যে অ্যাপ্লিকেশন করেছেন ওখানে অনেক প্রশ্ন দেওয়া থাকে আপনাকে প্রস্তুতির জন্য, ওইখানে নেই ওই প্রশ্নগুলো। সো আপনার যে অ্যান্সারটি আছে ডিসাইড করবে আপনাকে যে প্রশ্নগুলো করা হচ্ছে যে আপনি অ্যাপ্রুভড হবেন না ডিনাই হয়ে যাবেন আপনি। এই প্রশ্নগুলো আসছে আসলে নিউ পলিসি চেঞ্জ, যেটি আসছে নতুন পলিসি চেঞ্জের রেজাল্টিং কোথা থেকে আসছে, গুড মরাল ক্যারেক্টার রিকোয়ারমেন্ট যেটা তারা তৈরি করেছেন সেখান থেকে আসছে এই প্রশ্নগুলো। অফিসার যারা আছেন তারা এখন আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে তারা ফুল পিকচার, দ্য হোল পিকচার দেখবেন, কিসের, নট অনলি অ্যাপ্লিকেশন, আপনার লাইফের, দে উইল সি দ্য হোল পিকচার অফ ইউর লাইফ। তারা এখন জিজ্ঞাসা করছেন ডাইরেক্ট কোয়েশ্চেন্স অ্যাবাউট কতদিন ধরে আপনি আমেরিকাতে আছেন, হাউ লং হ্যাভ ইউ ইউনো, এবং কতদিন ধরে আপনি এতদিন ধরে আমেরিকা আছেন, কতদিন ধরে আপনি কাজ করছেন এই দেশে, অ্যান্ড আপনি যেখানে এমপ্লয়মেন্ট করছেন ইউনো, এই যে কাজটি করছেন, যে কাজটি, এটা কি স্টেবল কিনা, নাকি মাঝে মাঝে করছেন মাঝে মাঝে ছেড়ে দিচ্ছেন, আপনার কাজের যে স্থিতিটা স্থিতিশীল নাকি অস্থিতিশীল। ওকে, এইটি তারা জিজ্ঞাসা করছেন। তারা আরও জিজ্ঞাসা করছেন যে আপনি কতদিন ধরে এই দেশে আছেন এবং কত টাইম ধরে ইউএস এর বাইরে ছিলেন না ছিলেন। ওকে, সো দে আর অলসো আস্কিং ইউ, হ্যাভ ইউ লিভড ইন দ্য ইউনাইটেড স্টেটস এন্ড হাউ লং, কতদিন ধরে আছেন, এবং যতদিন ধরে আছেন এই সমস্ত সময় কি আপনি স্ট্যাটাসের মধ্যে ছিলেন কিনা, অর্থাৎ আপনি এর মধ্যে কোনো সময় আউট অফ স্ট্যাটাস ছিলেন কিনা, এই প্রশ্ন তারা এখন জিজ্ঞেস করছেন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন এবং আপনার যদি বাচ্চা কাচ্চা থেকে থাকে, সন্তানাদি থেকে থাকে, তারা জিজ্ঞাসা করছেন যে আপনি কি তাদের সাপোর্ট দিয়ে থাকেন কিনা, আর ইউ সাপোর্টিং দ্যাম, এবং হাউ ইউ আর সাপোর্ট, কিভাবে আপনি তাদেরকে সমর্থন দিচ্ছেন, আর্থিক সমর্থনটি। তারা আরও জিজ্ঞাসা করছেন ইফ দে ইনভলভ ইউ ইন ইউর কমিউনিটি, আপনি কি আপনার কমিউনিটিতে ইনভলভ কিনা, নাকি বাসার কোনায় বসে আছেন চুপচাপ, আপনার কি কমিউনিটিতে কোনো ইনভলভমেন্ট আছে কিনা, আপনি কি কোনো কাজে ভলেন্টিয়ারিং করছেন কিনা, যদি করে থাকেন আপনার অ্যাক্টিভিটিসগুলো কি, ডু ইউ এঙ্গেজ ইন এনি কোনোভাবে কি আপনি কোনোভাবে এঙ্গেজ কিনা যেটা আপনার কন্ট্রিবিউশন আছে আপনার কমিউনিটিতে। অ্যান্ড এই যে অ্যাজ ইউ অ্যান্সার, আপনি যখন এই প্রশ্নগুলো উত্তর দিবেন, এই প্রশ্নগুলো যখন জিজ্ঞাসা করা হচ্ছে আপনাকে আপনার ন্যাচারালাইজেশন ইন্টারভিউতে, তারা সম্পূর্ণ জিনিসটি লিখে নিচ্ছেন সম্পূর্ণ, দে রাইট ইট ডাউন, তারা এটি আপনার লাইফের এবং আপনার লাইফের অংশ হিসাবে লিখে নিচ্ছেন, এবং আপনার যে উত্তরটি আছে এবং আপনার যে রিভিউ যে আছে, দুটি তারা প্রতিটি অ্যাপ্লিকেশনের সাথে মিল রেখে ডিটারমেন, অর্থাৎ সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনাকে অ্যাপ্রুভ করা যায় কিনা ন্যাচারালাইজেশন, আপনাকে সিটিজেনশিপ দেওয়া যাবে কিনা। নাও ইফ ইউ ওয়ান্ট টু অ্যান্সার ইন এ ওয়ে, আপনি যদি মানে যাতে আপনি যদি অ্যান্সার করতে চান, উত্তর দিতে চান এমনভাবে যাতে আপনার কেসে হেল্প হয়, রাইট, ইট হেল্পস ইন ইউর কেস, ইট ইজ ভেরি ফার্স্ট, খুব প্রথমে যে জিনিসটা হবে সেটি হচ্ছে আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। আপনি তো এখন শুনে নিলেন কী ধরনের প্রশ্নগুলো করছে, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে প্রিপেয়ার থাকতে হবে, আপনাকে প্রেসাইজ, অর্থাৎ একেবারে প্রেসাইজ সঠিক থাকতে হবে, আপনি ড্যান্স করতে পারবেন না, আপনাকে জানতে হবে কতদিন ধরে কাজ করছেন, কোথায় কাজ করছেন, কত বেতন পান, কীভাবে সাপোর্ট করছেন আপনার ফ্যামিলিকে, এবং কনসিস্টেন্ট থাকতে হবে। আপনি এখন বললেন যে 2 বছর কাজ করেছি, তারপর বললেন না 6 মাস কাজ করেছি, তার মানে কি ইনকনসিস্টেন্ট, আপনার উত্তরগুলো কনসিস্টেন্ট থাকতে হবে। ফর এক্সাম্পল, যদি আপনি কাজ করে থাকেন 5 বছর, ওয়ান জব, একটি কাজই করেছেন 5 বছর ধরে, তাহলে আপনি খুব ক্লিয়ারলি বলবেন এই কথাটি, দ্যাটস সামথিং দ্যাটস ভেরি পজিটিভ, এই বলবেন আমি একটিই কাজ করি, 5 বছর ধরে একই জায়গায় কাজ করছি। মনে রাখবেন যখন এটি বলবেন এটি হবে অত্যন্ত পজিটিভ একটা ফ্যাক্টর আপনার জন্য, বাট অলসো মেক শিওর করবেন যে ওয়ান জব
দ্য ওয়ান জব দ্যাট ইজ লিস্টেড ইন ইউর অ্যাপ্লিকেশন, যেই কাজটির উল্লেখ করেছেন আপনি আপনার অ্যাপ্লিকেশনে, এটা যাতে ম্যাচ করে আপনার অ্যাপ্লিকেশনের সাথে, আপনি যে কথাটি ইন্টারভিউতে বলেছেন এবং অ্যাপ্লিকেশনে লিখেছেন, এই দুইটা কাজ যাতে ম্যাচ হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ইউর ট্যাক্স ফাইলিং। ও দিস ইজ মোর ইম্পর্টেন্ট। আপনি বললেন আমি 5 বছর ধরে কাজ করছি, কিন্তু আপনার ট্যাক্স ফাইলিং দেখা গেলো মাত্র 2 বছরের ট্যাক্স ফাইলিং আছে। সো আপনার কাজের অভিজ্ঞতা, কাজ এবং আপনার ট্যাক্স ফাইলিং, ওভারঅল ইমিগ্রেশন হিস্ট্রি যাতে ম্যাচ করে। বি কেয়ারফুল, দিস ইজ, তারা এখন এগুলো সব করছেন। অলসো ডোন্ট আন্ডারসেল ইয়োরসেলফ, আপনি নিজেকে ছোট করে দেখাবেন না। ওকে, কেন বলছে এই কথাটি? যদি আপনার মানে কাজ থাকে, স্টেডি কাজ থেকে থাকে, আপনি স্কুল কলেজ শেষ করেছেন, আপনি ভলেন্টিয়ারি করেছেন আপনার কমিউনিটিতে, আপনি মাস্ট বলবেন, ইউ শুড সে ইট। অ্যান্ড অফিসার্স, তাদেরকে বলে দেওয়া হয়েছে এই সমস্ত জিনিসগুলোকে পজিটিভ অ্যাট্রিবিউটে কাউন্ট করার জন্যে, আপনাকে এগুলো পজিটিভ হিসাবে দেখার জন্য আপনার কেসে। অ্যান্ড ইফ ইউ হ্যাভ উইকনেস, যদি আপনার অ্যাপ্লিকেশন এবং আপনার মধ্যে দুর্বলতা থেকে থাকে, ইন ইউর কেস সামটাইমস ইট মাইট মেক সেন্স, দুর্বলতা থাকতেই পারে, আপনাকে এটি মুখোমুখি হতে হবে। দুর্বল থাকলে ইয়েস আমি এটা করেছি, আমি শিওর না, কিন্তু মানে সত্যটা বলতে হবে, সরাসরি বলতে হবে। ইউ হ্যাভ টু টেক ইট হেড অন। ইফ ইউ হ্যাভ এ প্রবলেম উইথ ইউর লেট ট্যাক্সেস, আপনি যদি প্রবলেম থেকে থাকে, আপনি ট্যাক্স ঠিক মতো দেননি বা ট্যাক্স ঠিক মতো সাবমিট করেন না, আপনার চাইল্ড সাপোর্ট পাওনা আছে, তাহলে এক্সপ্লেইন করেন যে কেন এবং কিভাবে আপনি এটা ফিক্স করেছেন। এটি কিন্তু মাস্ট জিজ্ঞেস করছেন এখন তারা। ইউএসএ ইজ নাও এ ভ্যালুয়েবল, আমেরিকাতে এখন ভ্যালু করা হচ্ছে রিহ্যাবিলিটেশন অ্যান্ড টেকিং রেসপন্সিবিলিটি। অর্থাৎ আপনি যদি কোনো ইস্যু থেকে থাকে, আপনি এটা ফিক্স করেছেন, এটাকে তারা রেসপন্সিবিলিটি হিসাবে দেখছেন। অ্যান্ড টেল ইউর স্টোরি, আপনার স্টোরিটা বলেন। আপনি শুধু সিটিজেনশিপ পরীক্ষা দেওয়ার জন্য আপনার স্টোরিটা বলেন। আপনি এখানে আছেন, আপনি থাকেন, আপনি কাজ করেন, আপনি কমিউনিটিতে কাজ পজিটিভ কন্ট্রিবিউট করছেন। অফিসার যারা আছেন তারা দেখতে চায় যে আপনার লাইফ এখানে যেটি আছে এটা আপনার রিফ্লেক্ট করে, দেখা যে ইউ আর এ রেসপন্সিবল পারসন, ইউ হ্যাভ ইট রিফ্লেক্টস রেসপন্সিবিলিটি, ইট রিফ্লেক্টস স্টেবিলিটি, স্থায়িত্বটা, দীর্ঘমেয়াদী স্থায়িত্বটা থাকা, এবং কমিউনিটির সাথে আপনার টাই আছে, সখ্যতা আছে, উইচ অ্যাট দিস পয়েন্ট দে ওয়ান্ট টু সে। এখন যারা দেখছেন এই জিনিসগুলা যা, এবং এটিকে তারা এই কোয়ালিটিগুলোকে মাপকাঠি করে দেখছেন। যদি আপনি ইউএস সিটিজেন হতে চান, তাহলে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই থাকতে হবে, মাস্ট। সো আমি আশা করি যারা সিটিজেন ইন্টারভিউতে যাচ্ছেন, ওকে, নোবেল পু নভেল, আই ডোন্ট, আমার মনে হয় না কোনো সমস্যা হবে, সিম্পল অ্যান্সার। ওকে, সো চাইল্ড মেডিকেড, অলসো পাবলিক চার্জ, চাইল্ড মেডিকেড, ডিপেন্ডস, ইট ডিপেন্ডস। কিছু কিছু ক্ষেত্রে যেরকম মেডিকেয়ার, আপনি যদি মেডিকেয়ার বেনিফিট নিয়ে থাকেন সেটি পাবলিক চার্জ হয়ে থাকে, কিন্তু যদি মেডিকেয়ার বেনিফিটটি নিতে হয় চরম অসুস্থতার কারণে, আপনার জীবন হুমকির মুখে, তখন মেডিকেল থেকে নর্মালি দেওয়া হয়, এটিকে পাবলিক চার্জ গণনা করা হয় না। আপনি প্রি টার্ম প্রেগনেন্সির জন্য হাসপাতালে গিয়ে হঠাৎ করে চলে যেতে হয়েছে, এটি মেডিকেট দিলেও আপনাকে তখন পাবলিক চার্জে আপনি পড়বেন না এইসব ব্যাপারে। এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী কোনো এক সময় করব। আজকের সময়টি শেষ হয়ে গেছে, কাজে আমি আজকে এই অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আমি আশা করি বেশ কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি, এবং আগামী সপ্তাহে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, সেটি তুলে ধরবো। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। এখনকার মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।